তাদের সিপিএম এর যে কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজ্য যে সমস্ত ইউনিটস আছে, শাখা আছে, তাদের কাছে পাঠিয়ে দিয়েছে খসড়া। সেই খসড়াতে তারা বলছে যে নরেন্দ্র মোদীর সরকার বা এখনকার যে ভারত সরকার তা মোটেই ফাসিস্ট সরকার নয়, বা এমনকি নিও ফাসিস্টও নয়। এই কথাটা বলছে তারা। আর কিছু বাকি আছে? একদিকে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মোহন ভাগবত, তাদের মুখের হাসিটা কতখানি চড়া হবে এটা শুনতে ভাবুন। তারা এতদিন কি বলে আসছে, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা ভুল সবই ভুল। এই গানটা আজকে কিন্তু গাইবার সময় এসেছে, না আমাদের নয়, গাইবার সময় এসে কাদের জানেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিআইএম এর। না, তারা অবশ্য গাইবে না, কারণ তারা কোনোদিন ভুলের গান গায় না। তারা মনে করে তাদের পথ হচ্ছে সঠিক পথ। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ভুলের কোনো সীমা পরিসীমা কিন্তু এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমি দেখতে পাইনি। কোনো সীমা নেই। প্রথম দিন থেকে ধরুন না, কম্পিউটার চলবে না, কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে ছেলেরা, কম্পিউটার চলবে না। সারা ভারতবর্ষে কম্পিউটার ঢুকে গেল, আমাদের পশ্চিমবঙ্গে না, কেরালা, বিভিন্ন জায়গায় ঢুকতে দেওয়া হবে না। কেননা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মনে হচ্ছে না। ব্যাস, আমরা কোথায় গেলাম? কয়েক হাজার গজ পিছিয়ে। ইংরেজি না, প্রাথমিকে চলবে না। ব্যাস, হয়ে গেল। কেন চলবে না? কারণ বাংলা ভাষা মাতৃভাষা, মাতৃদুগ্ধ। আরে বাবা, সে ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠিক আছে। রবীন্দ্রনাথ কি ইংরেজিটা কম জানতেন? সাহেবদের মতোই জানতেন, লিখেওছেন তাই। সে কথাটা ভুলে গেলে চলবে? কিন্তু আমরা বাঙালিরা ইংরেজি ভুলে গেলাম। চমৎকার হয়ে গেল। সর্বভারতীয় পরীক্ষাগুলোকে ক্রমেই পিছিয়ে 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 কোথায় গেলাম? ইউপিএ সরকার, সেই সরকারে ছিলাম, মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিল না। কি আর নিউক্লিয়ার ডিল করে, পারমাণবিক চুক্তি, এসব চলতে পারে না। বেরিয়ে চলে এলেন কমিউনিস্ট পার্টি নেতা নেত্রীরা, সবাই বেরিয়ে চলে এলেন। বেরিয়ে মানে সরকারে তারা ছিলেন না, বাইরে থেকে ছিলেন। কিন্তু তারা বললেন না, সমর্থন করব না। কেন? কেউ জানে না, করলেন। শুধু তাই নয়, সেখানে শেষ নয়, স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। এইরকম একজন বরেণ্য নেতা পার্টি, তাকে বহিষ্কার করা যায়। সাংঘাতিক ডিসিপ্লিন, এত বড় ডিসিপ্লিন না, ক্রমে বহিষ্কার করতে করতে শেষে যে কি থাকবে কেউ জানে না। ছাদে জ্যোতি বসু বলেছিলেন হিস্টোরিক ব্লান্ডার, এই কারণেই করেছিলেন, ঐতিহাসিক ভুল এই করেই আসছে। কিন্তু ভাগ্যিস জ্যোতি বসু আজ নেই, তাহলে কি দেখতে পেতেন। তিনি যে দলটাকে বলতেন বর্বর দল, মনে আছে আপনারা যারা শুনেছেন? আমরা তো শুনেছি, সভা সমাবেশে কংগ্রেসের সম্পর্কে যা খুশি সমালোচনা করতেন, কিন্তু বিজেপিকে বরাবরই বলতেন বর্বর দল। সেই বর্বর দল আর মোটেই বর্বর নয়। না, সীতারাম ইয়েচুরি পর্যন্ত ঠিক ছিল, সীতারাম ইয়েচুরিও চলে গিয়েছেন। তারপরেই আবার নব অধ্যায় শুরু হয়েছে মার্ক্সবাদীদের। নব মানে পুরনো অধ্যায়টাকে ঝালিয়ে নতুন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। কি বলা হচ্ছে শুনুন, এই যে 24তম পার্টি কংগ্রেস হবে হবে এপ্রিলে, তাদের সিপিএম এর যে কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজ্য যে সমস্ত ইউনিটস আছে, শাখা আছে, তাদের কাছে পাঠিয়ে দিয়েছে খসড়া। সেই খসড়াতে তারা বলছে যে নরেন্দ্র মোদীর সরকার বা এখনকার যে ভারত সরকার তা মোটেই ফাসিস্ট সরকার নয়, বা এমনকি নিও ফাসিস্টও নয়। এই কথাটা বলছে তারা। আর কিছু বাকি আছে? একদিকে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মোহন ভাগবত, তাদের মুখের হাসিটা কতখানি চড়া হবে এটা শুনতে ভাবুন। তারা এতদিন কি বলে আসছে, বামেরা হচ্ছে দেশের শত্রু, মাওবাদী, বাম, এদের নিকেশ করতে হবে, বারবার বলেছেন। এখন একটু তারা নরম হবে নিশ্চয়। নরম এই জন্য হবেন, তারা ভাববেন কি, এই তো বামেরা শুধরে যাচ্ছে, শুধরে যাচ্ছে, মনে করা খুব স্বাভাবিক। কারণ একদিকেই পার্টির খসড়ায়, এই যেটা কলকাতাতেও হয়ে গেল জানুয়ারি মাসে, সেখানে কিন্তু বলা হয়েছে কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা নয়, মানে মানে চলবে না, অ্যালায়েন্স চলবে না। তো কার সঙ্গে চলবে? বিজেপিকে বলে দিচ্ছি ফাসিস্ট দল নয়, নিউ ফাসিস্টও নয়, তাহলে কার সঙ্গে চলবে মশাই? এটা সবাই জিজ্ঞেস করবে। তারা বলছেন আমরা মোটেই মনে করি না যে দেশে ফাসিস্ট একটা দল চলে এসেছে বা ফাসিজম চলে এসেছে। না,
কেননা তাহলে নাকি দেশের রাজনৈতিক যে চরিত্র সেটাই পাল্টে যাবে। আমরা সেটা মনে করছি না, মানে তারা মনে করছে না, কমিউনিস্ট পার্টি সেটা মনে করছেন না। সমস্যা হয়েছে ঠিকই যে অন্য যারা আছে বামেদের, সিপিআই বা সিপিআই এমএল, তারা তো চোটে মোটে লাল হয়েছে, তারা অনেক কিছু কথা বলেছেন, আমি সে কথা পরে আসছি। কিন্তু তারা কি বলছেন? তারা বলছে না, ফাসিজম আসেনি, আমাদের গণতন্ত্র এখনো আছে, আমরা বলতে পারি একটা একনায়ক তান্ত্রিকতা আমরা দেখতে পাচ্ছি। তারা এইটুকু দেখেছে। আমাদের পরম সৌভাগ্য, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে এ কে বালান, কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি এই কথাটা বলেছেন যে সিপিএম কখনো নাকি বলেইনি যে বিজেপি ফাসিস্ট সরকার। সেটা তো যা হয় হলো হলো। মালয়ালি নিউজ পোর্টাল মধ্যমামে তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রমাণ দেখান দেশে ফাসিজম এসে গিয়েছে, তার মানে আসেনি, ওদের প্রমাণ দেখাতে হবে। এই যে বললাম, সবচেয়ে সমস্যা হচ্ছে 2026-এ কেরালা, কেরালাও যদি পতন হয়ে যায়, এই দুর্গের পতন হয়ে যায়, কারণ লোকসভায় কি হয়েছে আমরা জানি। লোকসভা নির্বাচনে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, মানে যেটা মূলত সিপিআইএম এবং সঙ্গী সাথীদের আছে, তারা একটি আসন পেয়েছে। 18টা পেয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, মানে কংগ্রেসের যারা সমর্থিত, আর একজন বিজেপি ঢুকে পড়েছে এর মাঝখানে। কেরালাতে বিজেপিও ঢুকে পড়েছে। এবার স্বভাবতই কংগ্রেস বা সিপিআই বা সিপিআইএমএল এত কেউ ছেড়ে কথা বলছে না। কিন্তু সে তো বলছে না, ঠিক আছে। বক্তব্য হলো যে এইটা কেন? তার কারণ কেরালাতে মনে করে দেখুন, কেরালাতে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের স্ক্যাম উঠেছে, বারবার উঠেছে, এমনকি মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে উঠেছে। কেরালার মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেও স্ক্যামের কথা উঠেছে, দুর্নীতির কথা উঠেছে, চক্রের কথা উঠেছে, দুর্নীতি চক্র। তো এই সময় কি বিজেপিকে একটু তেলে জলে রাখাটা খুব প্রয়োজন সিপিআইএম এর মনে হচ্ছে? আমি কিন্তু এই এই সিপিআইএম এর এই এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমি চিন্তিত হচ্ছি বাংলা সিপিএম কে নিয়ে। দেখুন, বাংলার সিপিএম কিন্তু একটু অন্য পথে হাঁটছিল। যাই হয়ে থাক তাদের, তারা বেশি কিছু করতে পারছে না, কোনো আসন জিততে পারেনি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে সমস্ত আসনে, সব ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা নতুন প্রজন্ম আসছে, তারা কিন্তু পার্টিটাকে ভালোবাসছে, পার্টি না হলেও একটা আদর্শকে ভালোবাসছে। কি আদর্শ? একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শ। আমি এটা বলতে চাই। এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে শক্তি, তাকে তারা পছন্দ করছে, এবং কম বয়সী ছেলেমেয়েরা, তার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় আছেন, দীপশিতা আছেন, আরো অনেকে আছেন, এবং তাদের এই যে নতুন যে বাংলায় যে নেতৃত্ব, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যে দল চলছে, আমি এটা বলতে চাইছি, তারা কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছেন। রামকৃষ্ণ দেবকে পর্যন্ত তারা গ্রহণ করছেন, এবং এটা অনেকে খুব নিন্দে মন্দ করছেন। আমি মোটেই এর মধ্যে কিছু খারাপ দেখছি না। কেন দেখছি না? কারণ ভারতীয়ত্ব তো তাদের দরকার। এবং রামকৃষ্ণ দেব কি বলেছেন, যত মত তত পথ। আজকের দিনে যে হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী যা প্রচার করে চলেছে এই মোদী সাহেবরা, মোহন ভাগবতীরা, তা তো হিন্দু ধর্মের মূল কথা নয়। হিন্দু ধর্মের মূল কথা যে ঔদার্য, সেটা তো রামকৃষ্ণ দেবের কথায় আছে, চৈতন্য দেবের কথায় আছে, এবং খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনের মধ্যে তাদের স্থান আছে একটা, এটা আমরা জানি। এই কথাটা সিপিএম বলেছে। এমনকি এই এটা আমরা প্রথম দেখছি, আস্তে আস্তে এই আদিবাসী সমাজকেও কাছে টানার চেষ্টা চলছে। মহিলা, আদিবাসী মহিলা, আমরা জানি দেবলীনা হেমব্রমকে একটা জেলার সম্পাদক করা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু তারা শেষ পর্যন্ত কি করছে? তারা ঘাড় নাড়ছে কার কথায়? সেন্ট্রাল কমিটির কথায়। প্রকাশ কারার, এবং তারা যা যা বলবেন, প্রকাশ কারার জীবনে নির্বাচনে দাঁড়াননি, কিন্তু তিনি নেতা, দলের নেতা, অতএব তিনি যা বলবেন তাই শুনতে হবে। অদ্ভুত, এ আমরা কোনোদিন দেখিনি, কিন্তু এটা হচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি চলতে থাকে, এই ভুলটাও যদি হয় এবারে, তাহলে শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টি থাকবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কারণ সিপিআই, সিপিআইএমএল, এরা একদিকে চোটে লাল, তারা থাকবে না। সিপিআই বলে দিয়েছে, তুমি রিভাইজ করো পজিশন, তোমার অবস্থান পরিবর্তন করো, এই অবস্থান চলতে পারে না, আমরা মনে করি বিজেপি ইজ দ্য ফাসিস্ট পার্টি বলেছেন। কেরালার রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম এই কথা বলেছেন। অন্যদিকে কংগ্রেসের
আপনার মানে বিধানসভায়, কেরল বিধানসভার যিনি লিডার অফ দি অপোজিশন, বিরোধী দল নেতা ভিডি সতীশন, এটা বলছেন, এটা দেখে মনে হচ্ছে একটা গোপন বোঝাপড়া হয়ে গিয়েছে সিপিএম এর সঙ্গে বিজেপি। এই কথা শুনতে হচ্ছে, এই কথাও শুনতে হলো, এছাড়া কোনো উপায় নেই। এবং আমি শেষ করার আগে শুধু আপনাদের বলতে চাইছি যে তুষার গান্ধী কি কথাটা বলেছেন। তুষার গান্ধী টুইট করেছেন, ইস সিপিএম রোলিং আউট ইটস রেড ফ্ল্যাগ as a red carpet welcome RSS in Kerala। বিজেপি কি তার রেড ফ্ল্যাগটাকে রেড কার্পেটের মতন বিছিয়ে দেবে আরএসএস কে অভ্যর্থনা করার জন্য কেরালাতে? কারণ যে কথাটা সিপিএম খসড়ায় লিখেছে তাতে সেটাই দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। সিপিএম যদি নতুন করে ভাবনা চিন্তা না করে তাহলে এবার দলটা উঠেই না যায়। কারণ বোঝাই যাচ্ছে তারা নিজেদের অবস্থান নিয়েই কোনো স্থির জায়গায় দাঁড়াতেই পারছে না। তারা না হলে এইরকম ভাবে কার্যত পরোক্ষে বাঁ হাত দিয়ে ফুল দিয়ে পুজো করতো না বিজেপিকে। ঠিক এইটাই মনে হচ্ছে আজকে। হয়তো যারা কমরেড, কর্মী, সমর্থক, তারা মনে মনে ভাবছেন এটা কি হচ্ছে, কিন্তু মুখে বলতে পারছেন না, কারণ ইটস দ্য ডিসিপ্লিন পার্টি and they are dedicated workers of the party। দল যা বলবে তাই শুনতে হবে। দলং শরণম গচ্ছামি। দলই যদি না থাকে আর কাকে স্মরণ করে বাঁচবেন? যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কমেন্ট করবেন। জানি অনেক কিছু বিষয়ে আপনাদের কমেন্ট করার আছে। আগের একটা এপিসোডে আমি এইচএমএস সম্পর্কে বলেছিলাম যে তারা বিজেপির সঙ্গে আছে বা বিজেপির সহযোগী। এটা এইচএমএস মানে একটা ভুল হয়েছিল, অনেকেই হিন্দ মজদুর সভা মনে করেছিলেন। এইচএমএস মানে হিন্দু মহাসভা, তারা আছে। এরপরেও যদি কেউ আমাকে আমার কোনো ত্রুটি মনে করিয়ে দেন আমি খুশি হব, আমি মোটেই অখুশি হব না। তবে হ্যাঁ, যুক্তিপূর্ণ কমেন্ট, মন্তব্য আপনারা করবেন। নমস্কার, ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। দেখছেন কেন, এরপরেও দেখবেন বলে। নমস্কার।